A short time ago, the United States military began major combat operations in Iran. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানে যে আক্রমণ চালিয়েছে তাকে অনেকেই সাধারণ যুদ্ধ হিসেবে দেখছেন না। চারিদিকে গুঞ্জন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি তার এপস্টিন ফাইলের কালিমা ঢাকতেই এই যুদ্ধের সূচনা করেছেন। এই যুদ্ধের কারণে বিশ্বের অর্থনীতি এখন চরম সংকটের মুখে। তেলের দাম বাড়তে বাড়তে আকাশ ছুঁয়েছে, আর সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। কিন্তু এই যুদ্ধের টামাডলের আড়ালে চলছে এক ভিন্ন খেলা। একদিকে যখন যুদ্ধক্ষেত্রে মানুষের রক্ত ঝরছে, ঠিক তখনই ফুলে ফেঁপে উঠছে ট্রাম্প পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট। সবচেয়ে বড় উদাহরণ হলো রাষ্ট্রীয় গোপন তথ্যের বাণিজ্যিকীকরণ বা ইনসাইডার ট্রেডিং। একটু পেছনের দিকে তাকালে বিষয়টি পরিষ্কার হবে। 2026 সালের 21শে মার্চ প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্যেই ইরানকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার হুমকি দেন। কিন্তু ঠিক দুদিন পর 23শে মার্চ সকালে তিনি একেবারে উল্টো কথা বলেন। তিনি ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করে দাবি করেন যে ইরানের সাথে অত্যন্ত ফলপ্রসূ শান্তি আলোচনা চলছে। প্রেসিডেন্টের এমন আকস্মিক ঘোষণায় বিনিয়োগকারীরা বেশ চমকেই যান। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় ঘটে এর ঠিক 10 মিনিট আগে। সকাল 6:49 থেকে 6:50 মধ্যে মাত্র 1 মিনিটে তেলের ফিউচার মার্কেটে এক অভূতপূর্ব লেনদেনের ঝড় বয়ে যায়। প্রায় 6,200টি ফিউচার কন্ট্রাক্ট হাত বদল হয়, যার আর্থিক মূল্য ছিল প্রায় $580 মিলিয়ন। অথচ সাধারণ সময়ে এই লেনদেনের সংখ্যা থাকে 700টির মতো। বাজার কারসাজের এই চিত্র 1 এপ্রিলে এসে আরও ভয়ঙ্কর রূপ নেয়। ট্রাম্প ঘোষণা দেন যে আগামী 2-3 সপ্তাহের মধ্যেই ইরান যুদ্ধ শেষ হয়ে যাবে। ট্রাম্পের ঘোষণার পরপরই ব্রেন্ট ক্রুড তেলের দাম 15% কমে গিয়ে $98.35 নেমে আসে। কিন্তু খেলা এখানেই শেষ হয়নি। 1 এপ্রিল রাতেই ট্রাম্প জাতির উদ্দেশ্যে এক বিশেষ ভাষণ দেন। সেখানে তিনি সংঘাত কমানোর বদলে অন্য দেশগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে তেল কেনার প্রস্তাব দেন। প্রয়োজনে হরমুজ প্রণালী জোরপূর্বক খুলে দেওয়ার হুমকিও দেন। এই ভাষণের পরপরই তেলের দাম আবার হু হু করে বেড়ে $106 পৌঁছে যায়। একই ভাষণে ট্রাম্প ভেনেজুয়েলায় মার্কিন বিজয়ের ঘোষণাও দেন। এর আগে তিনি এক নির্বাহী আদেশের মাধ্যমে ভেনেজুয়েলার তেলের রাজস্বকে আইনি জটিলতা থেকে মুক্ত করে দিয়েছিলেন, যাতে মার্কিন কোম্পানিগুলো সেখানে একচেটিয়া নিয়ন্ত্রণ নিতে পারে। অর্থনীতিবিদ পল ক্রুগম্যান দাবি করেছেন যে ট্রাম্পের অত্যন্ত কাছের কেউ আগে থেকে এই ঘোষণার কথা জানতেন, আর সেই তথ্য ব্যবহার করেই মুহূর্তের মধ্যে বিশাল মুনাফা লুটে নেওয়া হয়েছে। এই কারসাজের প্রমাণ মিলেছে পলি মার্কেটের মতো ক্রিপ্টো জোয়ার আসরও। সেখানে মাগা মাইম্যান নামের এক ট্রেডার হামলার সঠিক সময় নিয়ে বাজি ধরে নিমেষেই $6 লক্ষ মুনাফা করেন। 2025 সালের জানুয়ারি মাসে ট্রাম্প দ্বিতীয়বারের মতো ক্ষমতায় বসেন, আর তার শপথ নেওয়ার 4 দিন আগে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির নেপথ্যে ছিল আবুধাবির আরিয়াম ইনভেস্টমেন্ট 1। তারা ট্রাম্প পরিবারের ক্রিপ্টো কোম্পানি ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়ালে $500 মিলিয়ন ঢেলে দেয়। বিনিময়ে তারা কোম্পানিটির 49% মালিকানা কিনে নেয়। চুক্তির প্রথম ধাপে $187 মিলিয়ন সরাসরি ট্রাম্প পরিবারের বিভিন্ন অ্যাকাউন্টে জমা হয়। শুধু তাই নয়, প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের পরিবারও এই চুক্তির আওতায় $31 মিলিয়ন পকেটে পড়ে। এই চুক্তির মূল কারিগর ছিলেন আরব আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ তাহনুন বিন জায়েদ আল নাহিয়ান। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন যে তিনি এই চুক্তির কিছুই জানতেন না এবং তার ছেলেরাই সব সামলাচ্ছে, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন অন্য কথা। তাদের মতে এখানে ক্রিপ্টো ব্যবসা আসলে অজুহাত মাত্র। আসল লক্ষ্য আমেরিকার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির নিয়ন্ত্রণ নেওয়া। বাইডেন প্রশাসন এর আগে আমিরাতকে উন্নত মানের এনভিডিয়া চিপস দিতে অস্বীকৃতি জানিয়েছিল, কিন্তু ট্রাম্প ক্ষমতায় এসেই সব নিয়ম বদলে দেন। তিনি জাতীয় নিরাপত্তার তোয়াক্কা না করে আমিরাতকে বছরে 5 লক্ষ এআই চিপ কেনার অনুমতি দিয়ে দেন। এরপর আমিরাত আরও বেপরোয়া বিনিয়োগ শুরু করে এবং ট্রাম্পের স্টেবল কয়েন ব্যবহার করে ক্রিপ্টো এক্সচেঞ্জে $2 বিলিয়ন ঢালে। গত 1 বছরে ট্রাম্প পরিবার শুধু ক্রিপ্টো থেকেই $1.4 বিলিয়ন আয় করেছে। ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের প্রাইভেট ইকুইটি ফার্ম অ্যাফিনিটি পার্টনার্স পরিণত হয়েছে দুর্নীতির এক মুক্তাঞ্চলে। 2024 সালের শুরুতে এই ফার্মের সম্পদ ছিল $3 বিলিয়ন, যা বছর শেষে লাফিয়ে $4.8 বিলিয়ন পৌঁছায়। এর মধ্যে $2 বিলিয়ন দিয়েছে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড। কুশনার বর্তমানে মধ্যপ্রাচ্যের বিশেষ দূত হিসেবে কাজ করছেন। তিনি একই সাথে আমেরিকার হয়ে শান্তি আলোচনা চালাচ্ছেন, আবার মধ্যপ্রাচ্যের রাজপরিবারগুলোর কাছ থেকে
$5 বিলিয়ন নতুন তহবিল খুঁজছেন। তার ফার্ম বিনিয়োগকারীদের আর্থিক লাভ দিতে না পারলেও তারা $157 মিলিয়ন ম্যানেজমেন্ট ফি আদায় করেছে। এর মধ্যে $87 মিলিয়ন দিয়েছে সৌদি আরব। এই লুটপাটে যোগ দিয়েছেন ট্রাম্পের আরেক জামাতা মাইকেল বেলোস। তিনি এক সৌদি ব্যবসায়ীর বাজেয়াপ্ত সম্পদ উদ্ধারের প্রতিশ্রুতি দিয়ে $1 লক্ষ ঘুষ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই নজিরবিহীন দুর্নীতির পর মার্কিন সিনেটর রন ওয়াইডেন এবং হাউস প্রতিনিধি রবার্ট গার্সিয়া যৌথ তদন্ত শুরু করেন। তারা হোয়াইট হাউসকে 2 এপ্রিল 2026-এর মধ্যে কুশনারের বিষয়ে 10টি সুনির্দিষ্ট প্রশ্নের জবাব দিতে বাধ্য করেছিলেন। সিটিজেন্স ফর রেসপন্সিবিলিটি অ্যান্ড এথিক্স ইন ওয়াশিংটন দাবি তুলেছে যে নিয়োগ পাওয়ার 30 দিনের মধ্যে কুশনারকে তার সম্পদের হিসাব জনসমক্ষে প্রকাশ করতে হবে। যুদ্ধ এখন ট্রাম্প পরিবারের কাছে লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। আমেরিকার সামরিক সিদ্ধান্তের উপর নির্ভর করছে তাদের ব্যক্তিগত মুনাফা। ডোনাল্ড ট্রাম্প জুনিয়র 1789 ক্যাপিটাল নামের একটি ভেঞ্চার ক্যাপিটাল ফার্মের অংশীদার হয়েছেন। এই ফার্মের বিনিয়োগকৃত ভলকান এলিমেন্টস নামের একটি ছোট স্টার্টআপ সামরিক ড্রোনের বিরল চুম্বক তৈরি করে পেন্টাগন থেকে সরাসরি $620 মিলিয়ন বিশাল ঋণ বাগিয়ে নিয়েছে। এই ঋণের পরিমাণ কোম্পানিটির মূল্যের চাইতেও দ্বিগুণ এবং এটি পেন্টাগনের স্ট্র্যাটেজিক ক্যাপিটাল অফিসের ইতিহাসে সবচাইতে বড় ঋণ। এই ঋণের বিষয়ে জবাবদিহি করতে মার্কিন কংগ্রেসে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রকে তলব করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু রিপাবলিকান সদস্যরা তা আটকে দিয়েছেন। এছাড়া ট্রাম্প জুনিয়রের মালিকানাধীন আনইউজুয়াল মেশিনস নামের আরেকটি কোম্পানি পেন্টাগনের কাছ থেকে $12.8 মিলিয়ন সামরিক চুক্তি পেয়েছে। পিছিয়ে নেই এরিক ট্রাম্পও। তিনি ইসরায়েলি ড্রোন কোম্পানি এক্সটেন্ডে বিনিয়োগ করেছেন, যাদের প্রাণঘাতী ড্রোন গাজা এবং ইরানে হামলা চালাচ্ছে। তারা মধ্যপ্রাচ্যে $25 মিলিয়ন সামরিক চুক্তিও বাগিয়ে নিয়েছে। ট্রাম্প ছেলেরা পাওয়ার্স নামের একটি কোম্পানি খুলেছেন, যা অরিয়াস গ্রিনওয়ে হোল্ডিংসের সাথে একীভূত হয়ে PUSA বা পুসা নামে নাসডাক শেয়ার বাজারে লেনদেন শুরু করবে। তারা এরই মধ্যে $60 মিলিয়ন তহবিল সংগ্রহ করেছে এবং মাসে 10,000 ড্রোন তৈরির টার্গেট নিয়েছে। ওদিকে পেন্টাগন $1.1 বিলিয়ন একটি ড্রোন প্রজেক্ট হাতে নিয়েছে। এই টাকার ভাগ পেতে মরিয়া ট্রাম্প পরিবারের কোম্পানিগুলো। যুদ্ধ দীর্ঘ হলে ড্রোনের চাহিদা বাড়বে আর রক্তের বিনিময়ে ফুলে উঠবে প্রেসিডেন্ট পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট। শুধু যুদ্ধ বা প্রযুক্তি নয়, ট্রাম্পের রিয়েল এস্টেট ব্যবসাও মধ্যপ্রাচ্যের রাজতন্ত্রগুলোর টাকায় নবযৌবন লাভ করেছে। ট্রাম্প অর্গানাইজেশন এবং সৌদি আরবের দার গ্লোবাল মিলে শুধুমাত্র সৌদি আরবেই $10 বিলিয়ন বেশি মূল্যের প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে জেদ্দায় $1 বিলিয়ন ট্রাম্প প্লাজা এবং $7 বিলিয়ন বিশাল গলফ ক্লাব রয়েছে। দার গ্লোবাল গত বছর শুধুমাত্র ট্রাম্পের নাম ব্যবহারের জন্যই $21.9 মিলিয়ন লাইসেন্সিং ফি প্রদান করেছে। এছাড়া ওমানে $500 মিলিয়ন এবং কাতারে $5.5 বিলিয়ন ট্রাম্পের নতুন রিসোর্ট তৈরি হচ্ছে। দুবাইতে তৈরি হচ্ছে 80 তলার বিশাল ট্রাম্প টাওয়ার। ট্রাম্প অর্গানাইজেশন নিজে এগুলোতে কোনো অর্থ না ঢেলেই শুধু তাদের নামের লাইসেন্স বিক্রি করেই কোটি কোটি ডলার কামাচ্ছে। ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে বিদেশের এই রিয়েল এস্টেট প্রকল্পগুলো থেকে $400 মিলিয়ন বেশি আয় করবেন বলে ধারণা করা হচ্ছে। রাষ্ট্রীয় ক্ষমতা এবং ব্যক্তিগত ব্যবসার এমন ভয়ঙ্কর মেলবন্ধন সত্যি উদ্বেগজনক। 1 এপ্রিল এক ভাষণে ট্রাম্প ইরান যুদ্ধে 150টি জাহাজ ধ্বংসের দাবি করেছেন, কিন্তু অপারেশন এপিক ফিউরি নামের এই সামরিক অভিযানের পেছনে এরই মধ্যে করদাতাদের $22.8 বিলিয়ন খরচ হয়ে গিয়েছে এবং পেন্টাগন আরও $200 বিলিয়ন দাবি করেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার চাইতে প্রেসিডেন্টের পরিবারের আর্থিক স্বার্থই এখন বেশি গুরুত্ব পাচ্ছে। কংগ্রেসকে পাশ কাটিয়ে কোটি কোটি ডলার হাতিয়ে নেওয়া হচ্ছে, যা শুধু আমেরিকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানের জন্যই নয়, পুরো বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার জন্য এক অশনি সংকেত। কাজী নিষাদ, যমুনা নিউজ।